নমস্কার, টিটিভি নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। দেশ, রাজ্য ও বিশ্বের নানা প্রান্তের গুরুত্বপূর্ণ ঘটনা, জনস্বার্থের তথ্য এবং আলোচিত আপডেট নিয়ে আমরা হাজির হয়েছি আজকের বিশেষ সংবাদ পর্বে। চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের দিনের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ খবরগুলো। প্রতিদিনের মতো আজকের শুরুতেও আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যুক্ত কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর দিচ্ছি। ফ্রান্সে অনুষ্ঠিত জি-ঋণাত্মক ৭ শীর্ষ সম্মেলনের আউটরিচ বৈঠকের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক করেন। আলোচনায় ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি, পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি এবং সেখানে কর্মরত ভারতীয় নাবিকদের নিরাপত্তার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। প্রধানমন্ত্রী ভারতীয় নাবিকদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান। দুই দেশের মধ্যে প্রস্তাবিত বাণিজ্য চুক্তি নিয়েও ইতিবাচক আলোচনা হয়েছে এবং উভয় পক্ষই অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। পাশাপাশি প্রধানমন্ত্রী জি-ঋণাত্মক ৭ সম্মেলনের বিভিন্ন অধিবেশনে অংশ নিয়ে বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়ন, টেকসই প্রবৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ ও কার্যকর ব্যবহারের ওপর ভারতের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। এছাড়াও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে আন্তর্জাতিক শান্তি, কূটনৈতিক সমাধান এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয় নিয়ে আলোচনা হয়। ভারতের পক্ষ থেকে শান্তিপূর্ণ সংলাপ ও সহযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক সমস্যার সমাধানের ওপর জোর দেওয়া হয়েছে। এবার নজর দিচ্ছি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে যুক্ত আজকের গুরুত্বপূর্ণ আপডেটগুলোর দিকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মধ্যপ্রদেশ ও ওডিশা সফরের অংশ হিসেবে একাধিক সরকারি ও সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। এই সফরের মূল লক্ষ্য হল জনকল্যাণমূলক উদ্যোগ, আদিবাসী সম্প্রদায়ের উন্নয়ন এবং সামাজিক ক্ষমতায়ন সংক্রান্ত কার্যক্রমকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। মধ্যপ্রদেশের বেতুলে অনুষ্ঠিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি উপস্থিত থেকে আদিবাসী সমাজের শিক্ষা, আত্মনির্ভরতা এবং সামগ্রিক উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানটি প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত হয়, যেখানে আধ্যাত্মিক জাগরণ এবং সামাজিক পরিবর্তনের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া অংশের উন্নয়নের ওপর জোর দেওয়া হয়। রাষ্ট্রপতি তাঁর বক্তব্যে সমাজের সকল স্তরের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নের প্রক্রিয়াকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। পাশাপাশি সফরকালে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, শিক্ষা ও সমাজ কল্যাণ সংক্রান্ত কর্মসূচির সঙ্গেও তিনি যুক্ত থাকবেন বলে জানা গেছে। ওডিশাতেও একাধিক সরকারি অনুষ্ঠানে তাঁর অংশগ্রহণের কর্মসূচি রয়েছে। রাষ্ট্রপতির এই সফরকে আদিবাসী উন্নয়ন, সামাজিক অন্তর্ভুক্তি এবং জনমুখী উদ্যোগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। নজর দিচ্ছি দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের গুরুত্বপূর্ণ ঘোষণা এবং কার্যকলাপের দিকে। পশ্চিমবঙ্গ সরকার ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস বা ইএফআর বাহিনীকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে। এই পরিকল্পনার আওতায় ১,০০০-এরও বেশি গোর্খা যুবক যুবতীকে নিয়োগ করা হবে। নিয়োগ প্রক্রিয়ায় মহিলাদের অংশগ্রহণ বাড়াতে মোট পদের প্রায় ৩০% মহিলাদের জন্য সংরক্ষিত রাখা হবে। পাশাপাশি রাজ্য পুলিশ বাহিনীতেও নতুন নিয়োগের পরিকল্পনার কথা জানানো হয়েছে। দার্জিলিং পাহাড় অঞ্চলের কর্মসংস্থান বৃদ্ধি এবং স্থানীয় যুব সমাজকে সরকারি চাকরির সুযোগ করে দেওয়াই এই উদ্যোগের প্রধান লক্ষ্য। ওডিশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি রাজ্যের ঐতিহ্যবাহী ওড়িয়া খাদ্য সংস্কৃতিকে আরও জনপ্রিয় করে তোলার লক্ষ্যে নতুন নীতিকে সমর্থন জানিয়েছেন। এই উদ্যোগের আওতায় রেস্তোরাঁ ও খাদ্য ব্যবসার জন্য ৮টি বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। স্থানীয় খাদ্যপদার্থের ব্যবহার বৃদ্ধি, ঐতিহ্যবাহী রান্নার প্রচার এবং ওড়িয়া খাবারকে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পরিচিত করে তোলাই এই নীতির মূল উদ্দেশ্য। পাশাপাশি খাদ্য ব্যবসায়ীদের জন্য বিভিন্ন প্রণোদনা দেওয়ার পরিকল্পনাও নেওয়া হয়েছে, যাতে ওড়িয়া রন্ধনশৈলীর প্রসার আরও দ্রুত ঘটে। কেরলের মুখ্যমন্ত্রী ভি.ডি. সতীশন জানিয়েছেন, পূর্ববর্তী চুক্তি ও আর্থিক প্রতিশ্রুতির কারণে রাজ্যে পিএম-শ্রী স্কুল প্রকল্পের বাস্তবায়ন অব্যাহত থাকবে। শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং প্রকল্পের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে একটি বিশেষ নীতি প্রণয়ন কমিটি গঠনের ঘোষণাও করা হয়েছে। এই কমিটি প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ করবে এবং ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রাজ্যের শিক্ষা খাতে ধারাবাহিক উন্নয়ন বজায় রাখাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় জানিয়েছেন, তাঁর সরকার নির্বাচনী প্রতিশ্রুতিগুলি পূরণে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন প্রশাসনের অগ্রাধিকারগুলির মধ্যে রয়েছে উন্নয়নমূলক কর্মসূচি, জনকল্যাণ, অবকাঠামো উন্নয়ন এবং প্রশাসনিক কার্যকারিতা বৃদ্ধি। সরকার জনগণের প্রত্যাশা পূরণে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্ব দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি দীর্ঘমেয়াদী উন্নয়ন কৌশল গ্রহণের মাধ্যমে রাজ্যের সার্বিক অগ্রগতিকে আরও ত্বরান্বিত করার লক্ষ্যের কথাও তুলে ধরা হয়েছে। বিনোদন জগৎ এবং সেলিব্রিটিদের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলোর দিকে এবার নজর দিচ্ছি। বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টা তাঁর পরিচয় ও ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে অপব্যবহারের অভিযোগ তুলে আইনি পদক্ষেপ নিয়েছেন।
বিষয়টি নিয়ে তিনি আদালতের দ্বারস্থ হন এবং বম্বে হাইকোর্ট তাঁকে নিষেধাজ্ঞামূলক মামলা দায়েরের অনুমতি দিয়েছে। অভিনেত্রীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, অনুমতি ছাড়া তাঁর পরিচয় ও চিত্র ব্যবহার করা হয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মে সেলিব্রিটিদের পরিচয় সুরক্ষা এবং এআই প্রযুক্তির অপব্যবহার নিয়ে এই ঘটনা নতুন করে আলোচনা শুরু করেছে। বলিউড অভিনেত্রী আলিয়া ভাট সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন, সাফল্য এবং সংগ্রাম নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন। তিনি জানান, বিশেষ সুবিধাপ্রাপ্ত পরিবেশে বেড়ে ওঠা মানেই জীবনে কোনো কঠিন সময়ের মুখোমুখি না হওয়া নয়। কর্মজীবনের চ্যালেঞ্জ, ব্যক্তিগত অভিজ্ঞতা এবং মাতৃত্বের নানা দিক নিয়েও তিনি নিজের মতামত প্রকাশ করেন। তাঁর এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিনোদন মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অভিনেত্রী সারা অর্জুনকে ঘিরে বিনোদন জগতে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। শিশু শিল্পী হিসেবে অভিনয় জীবন শুরু করে তিনি ধীরে ধীরে বলিউডের অন্যতম পরিচিত মুখ হয়ে উঠেছেন। তাঁর অভিনয় দক্ষতা, ক্যারিয়ারের অগ্রগতি এবং ভবিষ্যৎ প্রকল্প নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। অল্প বয়সেই বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করায় তাঁকে বলিউডের উদীয়মান তারকাদের মধ্যে অন্যতম হিসেবে দেখা হচ্ছে। বলিউড অভিনেত্রী কাজল সামাজিক মাধ্যমে পপ কিংবদন্তি মাইকেল জ্যাকসনের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি বিশেষ পোস্ট শেয়ার করেছেন। পোস্টটিতে তাঁর দীর্ঘদিনের ভক্তি ও অনুরাগের কথা ফুটে উঠেছে। কাজলের এই বার্তা প্রকাশের পর অনুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে যায় এবং বহু ভক্ত নিজেদের প্রতিক্রিয়া জানান। সামাজিক মাধ্যমে এই পোস্টটি দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে। এবার নজর দিচ্ছি দেশের অর্থনীতি, বাণিজ্য খাত এবং কর নীতির সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলোর দিকে। ভারতীয় রিজার্ভ ব্যাংক ব্যাংকিং ব্যবস্থায় তারল্য বজায় রাখতে ৭২,৩০০ কোটি টাকা বাজারে প্রবাহিত করেছে। অগ্রিম কর জমার ফলে ব্যাংকিং ব্যবস্থায় নগদের পরিমাণ কমে যাওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভ্যারিয়েবল রেট রেপো নিলামের মাধ্যমে অর্থ সরবরাহ করা হয়, যাতে ব্যাংকগুলির কাছে পর্যাপ্ত তহবিল থাকে এবং আর্থিক বাজারে স্থিতিশীলতা বজায় থাকে। বিশেষজ্ঞদের মতে এই উদ্যোগ ঋণ প্রদান ও অর্থনৈতিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। অগ্রিম কর জমার কারণে ব্যাংকিং ব্যবস্থায় অতিরিক্ত তারল্য কমে যাওয়ার প্রভাব অর্থবাজারে স্পষ্টভাবে দেখা গেছে। করদাতা ও সংস্থাগুলির বড় অঙ্কের কর জমার ফলে ব্যাংকগুলির হাতে থাকা উদ্বৃত্ত নগদ হ্রাস পায়। এর ফলে স্বল্পমেয়াদী অর্থবাজারে চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে আর্থিক ব্যবস্থার ওপর নজরদারি বাড়ানো হয়েছে এবং তারল্য স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কেয়ারিস রেটিংস জানিয়েছে, ভারতের কর্পোরেট বন্ড বাজারকে আরও শক্তিশালী করতে অতিরিক্ত কর সংস্কার প্রয়োজন। সংস্থার মতে, বাজারে তারল্য বৃদ্ধি, বিনিয়োগকারীর সংখ্যা বাড়ানো এবং কর কাঠামোকে আরও কার্যকর করা হলে দীর্ঘমেয়াদী অর্থায়নের সুযোগ বাড়বে। কর্পোরেট বন্ড বাজারের উন্নয়ন শিল্প ও অবকাঠামো খাতে বিনিয়োগ বৃদ্ধিতেও সহায়ক হতে পারে বলে মনে করা হচ্ছে। বৈদেশিক মুদ্রা বাজারে আরবিআই এর কার্যকলাপ নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। ব্যাংকিং সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংকের শর্ট ডলার ফরওয়ার্ড পজিশন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। এই অবস্থান রুপির লেনদেন এবং বৈদেশিক মুদ্রা বাজারের গতি প্রকৃতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে আরবিআই এর কৌশলগত পদক্ষেপগুলির দিকে বিনিয়োগকারীরা নজর রাখছেন। এবার কথা বলি সোনা, রূপো এবং অন্যান্য পণ্যের আজকের দাম ও তার ওঠানামা নিয়ে। ভারতের সোনা ও রূপোর বাজারে আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতি, ডলারের শক্তিশালী অবস্থান এবং মুদ্রাস্ফীতি সংক্রান্ত উদ্বেগের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। পশ্চিমবঙ্গে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে প্রায় ১৪,৭০০ টাকা থেকে ১৫,১১০ টাকার মধ্যে রয়েছে। সেই হিসাবে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম প্রায় ১,৪৭,০০০ থেকে ১,৫১,১১০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে। অন্যদিকে রূপোর দাম প্রতি কিলোগ্রামে প্রায় ২,৪০,০০০ থেকে ২,৫১,০০০ টাকার মধ্যে রয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বুলিয়ন বাজারের ওঠানামা, মার্কিন ফেডারেল রিজার্ভের নীতিগত সিদ্ধান্ত এবং বৈদেশিক মুদ্রা বিনিময় হারের পরিবর্তন মূল্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সাম্প্রতিক সময়ে সোনার দামে বড় ধরনের পরিবর্তন না দেখা গেলেও সামান্য ওঠানামা অব্যাহত রয়েছে। একইভাবে রূপোর বাজারেও বিভিন্ন পণ্য এক্সচেঞ্জের লেনদেনের ভিত্তিতে দামের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বিনিয়োগকারী এবং ক্রেতারা বাজারের গতি প্রকৃতির ওপর নিবিড় নজর রাখছেন। চলুন দেখি বিশ্বের যুদ্ধ এবং সংঘর্ষ সম্পর্কিত খবরগুলো। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। ইউক্রেন মস্কোর বিরুদ্ধে বড় আকারের ড্রোন হামলা চালিয়েছে বলে জানা গেছে। হামলায় রাজধানীর কাছে একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আগুন লাগে এবং কয়েকটি বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই পদক্ষেপকে সাম্প্রতিক রুশ হামলার প্রতিক্রিয়া হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে রাশিয়া দাবি করেছে যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক ড্রোন ভূপাতিত করেছে।
এদিকে ঋণাত্মক 7 দেশগুলি ইউক্রেনকে আরও শক্তিশালী প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তুলতে সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছে। পরিকল্পনা অনুযায়ী ইউক্রেন ও ইউরোপীয় সংস্থাগুলি লাইসেন্সের আওতায় কিছু দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উৎপাদন করতে পারবে। পাশাপাশি আঞ্চলিক উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে। নজর দিচ্ছি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তি দুনিয়ার নতুন আপডেটগুলোর দিকে। প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়ন সামনে এসেছে। ফ্রান্সের ভিভাটেক 2026 অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে বৈশ্বিক প্রযুক্তি ও এআই কেন্দ্র হিসেবে তুলে ধরেন। তিনি ডিজিটাল পরিকাঠামো, স্টার্টআপ ইকোসিস্টেম এবং নৈতিক এআই ব্যবহারের ওপর জোর দেন। এদিকে ভারতীয় এআই ভেরিফিকেশন স্টার্টআপ প্রমাণা ল্যাবস $27 মিলিয়ন সিড ফান্ডিং সংগ্রহ করেছে। সংস্থাটি এআই নির্মিত কন্টেন্টের নির্ভরযোগ্যতা যাচাইয়ের প্রযুক্তি উন্নয়নে কাজ করছে। অন্যদিকে মার্কিন ব্যাংকিং সংস্থা জেপি মর্গ্যান হংকংয়ের কর্মীদের জন্য অ্যানোথ্রপিকের ক্লড এআই ব্যবহারে বিধিনিষেধ আরোপ করেছে। এছাড়া ইকোনমিক টাইমস এআই প্রোডাক্ট অ্যাওয়ার্ডসে খুচরো ব্যবসায় গ্রাহক পরিষেবা, তথ্য বিশ্লেষণ এবং পরিচালন দক্ষতা বাড়াতে ব্যবহৃত একাধিক উদ্ভাবনী এআই পণ্যকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এবার নজর দেব অপরাধমূলক ঘটনা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে। দিল্লি পুলিশের বিশেষ অভিযানে একটি নবজাতক শিশু পাচার চক্রের পর্দাফাশ হয়েছে। অভিযানে মোট 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে জানা গেছে, অভিযুক্তদের মধ্যে একজন নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে চক্র পরিচালনা করছিল বলে অভিযোগ। পুলিশ একাধিক নবজাতককে উদ্ধার করেছে, যার মধ্যে মাত্র 5 দিনের একটি শিশুও রয়েছে। শিশু বিক্রির জন্য নথি, জালিয়াতি এবং অবৈধ লেনদেনের বিষয়ও সামনে এসেছে। উদ্ধার হওয়া শিশুদের নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। চক্রটির সঙ্গে আরও কারা জড়িত রয়েছে তা জানতে তদন্তকারীরা বিভিন্ন তথ্য ও যোগাযোগের সূত্র খতিয়ে দেখছে। বিহারের বেগুসরাইয়ে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগে 5 জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের শনাক্ত করার কাজ চলছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে নির্যাতনের ফলে গুরুতর শারীরিক আঘাতের প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে। তদন্তকারী দল চিকিৎসা সংক্রান্ত নথি, সাক্ষ্য প্রমাণ এবং অন্যান্য তথ্য সংগ্রহ করছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে। প্রশাসন জানিয়েছে, তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং মামলার প্রতিটি দিক গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। উত্তরপ্রদেশের গাজীপুরে ধর্ষণের মামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে বিশেষ অভিযানের মাধ্যমে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘ অনুসন্ধান ও নজরদারির পর তাকে আটক করা হয় বলে জানানো হয়েছে। তদন্তকারীরা মামলার সঙ্গে যুক্ত বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহ করছেন। অভিযুক্তের বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মামলার সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় নথিপত্র আদালতে জমা দেওয়ার প্রস্তুতি চলছে। ঘটনাটি নিয়ে স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। অসম পুলিশের পৃথক 2টি অভিযানে 2টি যৌন পাচার চক্র ভেঙে দেওয়া হয়েছে। অভিযানে একাধিক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং কয়েকজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। তদন্তে মানব পাচার ও যৌন শোষণের অভিযোগ সামনে এসেছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের নিরাপত্তা ও পুনর্বাসনের বিষয়েও পদক্ষেপ নেওয়া হচ্ছে। পুলিশ বিভিন্ন সূত্র ধরে চক্রগুলির বিস্তৃত নেটওয়ার্ক খতিয়ে দেখছে। সংশ্লিষ্ট এলাকাগুলিতে নজরদারি আরও বাড়ানো হয়েছে। প্রশাসনের মতে, মানব পাচার রোধে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উত্তরপ্রদেশের বলিয়ায় একটি অনুষ্ঠানে বিশৃঙ্খলা ও সংঘর্ষের ঘটনার পর পুলিশ 12 জনকে গ্রেপ্তার করেছে। ঘটনার জেরে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তদন্তকারীরা সংঘর্ষের কারণ, জড়িত ব্যক্তিদের ভূমিকা এবং ঘটনার পেছনের পরিস্থিতি খতিয়ে দেখছেন। বিভিন্ন ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহ করা হচ্ছে। প্রশাসন জানিয়েছে, আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তাও তদন্তের আওতায় আনা হয়েছে। এলাকা জুড়ে সতর্কতা বজায় রাখা হয়েছে। চলুন দেখি বিভিন্ন অঞ্চলের আবহাওয়ার পরিস্থিতি। পশ্চিমবঙ্গে আবহাওয়ার ক্ষেত্রে স্পষ্ট বৈপরীত্য দেখা যাচ্ছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পং জেলায় ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ 20 সেন্টিমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এর ফলে জল জমা, ছোট নদী ও নালার জলস্তর বৃদ্ধি এবং যাতায়াতে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। অন্যদিকে কলকাতা, হাওড়া, হুগলি ও দক্ষিণ 24 পরগনা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 36 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকবে এবং বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বন্ধুরা,
আজকের সমস্ত বড় খবরের আপডেট এখানেই শেষ হচ্ছে। দেশ ও রাজ্যের প্রতিটি গুরুত্বপূর্ণ খবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করুন। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এখন এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন খবর এবং নতুন আপডেটের সঙ্গে। ধন্যবাদ।